হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এদিকে বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে গতিশীল, জানালো রিজভী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিপ্লবী সরকারের উপদেষ্টা তো হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে অত্যন্ত গতিশীল। তা না করে বাংলাদেশে কি আর কোনো উপযুক্ত লোক নেই সরকার চালানোর জন্য, যে তাদেরকে বাছাই করে নিয়ে আসতে হবে? তারা এখন তাদের পছন্দ মতো কাজ করছেন, এটা হয় কি করে? গণবিচ্ছিন্ন মানুষ কোনোদিন জনগণের উপকারে কাজে লাগে না। গণবিচ্ছিন্ন মানুষ কখনোই কল্যাণময়ী এবং বিপ্লবী কোনো কাজ করতে পারে না। শুক্রবার বিকেলে নয়াপল্টনে গণ অভ্যুত্থানের রিকশা চালকদের হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ সমাবেশটি আয়োজন করে সাধারণ রিকশা চালকেরা। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচনী প্রসঙ্গে রিজভী বলেন, আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্দেশ্যে বলতে চাই, ব্যাংকে বিমায় নির্বাচন করে হচ্ছে শ্রমিক কর্মচারীরা। গতকাল গণমাধ্যমে একটি সংবাদ দেখলাম, অফিসার কল্যাণ সমিতি নাকি কি নিয়ে যেন একটা কল্যাণ সমিতি নির্বাচন করেছে, সেখানে আওয়ামী লীগের সমর্থিত লোকেরা বিজয়ী হয়েছে। এটা কি করে সম্ভব? বিগত 15 বছরে হয়তো ছাত্রলীগ যুবলীগকে দেখে দেখে অফিসার নিয়োগ করা হয়েছে, সবকিছু নিয়োগ করা হয়েছে। আবার তারা ইউনিভার্সিটির মতো, ইউনিভার্সিটিতে যেমন সাদা দল আছে, নীল দল আছে, তেমনি আবার রং বেরঙের সেখানেও বিভিন্ন সংগঠন করেছে। সেখানে অফিসাররা, আমিও ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, আমি কখনোই ব্যাংকের অফিসারদের এমন সংগঠন দেখি নাই। বিএনপির নেতা বলেন, অনেকেই দীর্ঘদিন বঞ্চিত ছিলেন, শুধু চাচা মামা খালু অথবা ছাত্র জীবনে বিরোধী দলের ছাত্র রাজনীতি করেছেন বলে তারা ক্যাডারের সার্ভিসে এএসপি ছিলেন, তারা এএসপি থেকেই গেছেন। আর এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর ইউনূস সাহেবের সময় তারা হয়তো প্রমোশন পেয়ে একটা জায়গায় আছেন, কিন্তু দেখা যাচ্ছে যারা বঞ্চিত ছিল তাদের প্রমোশন হয়নি, পদোন্নতি হয়নি, তাদের ওপরই বেশি অ্যাটাক করা হচ্ছে। কোন কোন উপদেষ্টা এই জিনিসটা করছে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ছাত্র জীবনে হয়তো ছাত্রদল করেছে, কিন্তু সে তো মেধার জোরে বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছে। গত 15 থেকে 16 বছরে তাদের কোনো পদোন্নতি দেখা হয়নি। এখন তো তাদের একটি জায়গা থাকার কথা, কিন্তু চুপচাপ ঘাপটি মেরে বসে থাকা, আন্দোলন সংগ্রামে কোনো স্পিরিটের সাথে যাদের কোনো সম্পর্ক নেই। আমি শুনি তারা সুশীল সমাজের লোক, তারা হচ্ছে গুণীজন, তাই তাদেরকে উপদেষ্টা করা হয়েছে। এই গুণীজন উপদেষ্টারা তারা তো চাকরিজীবীর মতো কাজ করছে। আন্দোলনে ক্ষতিগ্রস্তদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে জানিয়ে রিজভী আরও বলেন, আমি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গত 4-5 দিন ধরে পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম। দেখলাম এখনও অনেকেই হাসপাতালে কাতরাচ্ছেন, কারো পিঠের চামড়া খুলে গেছে, কারো পা নেই, কেউ কেউ অন্ধ হয়ে গেছেন। এদের দায়িত্ব কি রাষ্ট্র নেবে না? এদের দায়িত্ব তো রাষ্ট্রকে নিতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের আব্দুল সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ সামিমুর রহমান সামিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার প্রমুখ। এদিকে জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায় স্থগিত। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 2 ডিসেম্বর এর তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা চেয়ে 2017 সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বাসির আহমেদ রিট করেন। 2017 সালের 4 ডিসেম্বর ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। রুলে জয় বাংলাকে কেন জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পরে 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা। এদিকে দেশের নদ নদীর খসড়া তালিকা প্রকাশ। দেশের নদ নদীর সংখ্যা কত এ নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বিতর্ক। এবার ত্রুটি বিচ্যুতি সংশোধনের পর সরকারের পানি সম্পদ মন্ত্রণালয় খসড়া তালিকা প্রকাশ করছে। তথ্য মন্ত্রণালয়ের মতে খসড়া হিসাবে নদ নদীর সংখ্যা প্রায় 1156টি। বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে প্রাপ্ত সংখ্যা যাচাইয়ের পর এই তালিকা প্রকাশ করা হয়েছে। আর ওই যাচাইয়ের পর নদ নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার রাজধানী গ্রিন রোডে পানি ভবনে বাংলাদেশের নদ নদীর সংখ্যা নির্ধারণ বিষয়ক অবহিতকরণ সেমিনারে এই তালিকা প্রকাশ করা হয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসানের সভাপতিত্বে সেমিনারে পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর M সাখাওয়াত হোসেন,
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আমরুল হক বুগা উপস্থিত ছিলেন। স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হয়ে গেলেও নদীমাতৃক বাংলাদেশে নদ নদীর প্রকৃত সংখ্যা সরকারি পর্যায়ে এখনও নির্ভুলভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। নদী গবেষণা ইনস্টিটিউটের হিসেবের সঙ্গে নদী কমিশনের হিসাব, আবার এই দুই সংস্থার সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের হিসাবে মেলে না। এদিকে হাসিনা ক্ষমতা পাকাপোক্ত করতে জামায়াতের নেতৃবৃন্দকে হত্যা করছে জানালো মাসুদ সাইদি। পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর 1 আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাইদি বলেছেন, 2006 থেকে 28 অক্টোবর লাথি বেইঠা তাণ্ডবের মাধ্যমে বাংলাদেশের যে পথ হারা হয়েছিল, 5 আগস্টের ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে আবার পথ ফিরে পেয়েছে। সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে 53 বছর পর দেশ গড়ার এক সুবর্ণ সুযোগ আমাদের এসেছে। এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা বাদে অন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। একটি বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে 71 সালের বীর মুক্তিযোদ্ধারা ও 24 সালের বীর যোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ হতে হবে। শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার নাজিরপুরের দীর্ঘা ইউনিয়ন শাখার উদ্যোগে দক্ষিণ লেবুজেল বুনিয়া সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ছাত্রজনতার সাহস ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে মাসুদ সাইদি বলেন, সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে ছাত্রজনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে হবে। বাংলাদেশকে পৃথিবীর সামনে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে হবে। আওয়ামী লীগের ইতিহাস, হত্যার ইতিহাস উল্লেখ করে মাসুদ সাইদি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের 15 বছরে বন্দুক যুদ্ধ বা ক্রস ফায়ারের নামে অন্তত 5,000 মানুষকে বিচারাভিভূত হত্যার শিকার হয়েছেন। অন্তত 1,000 মানুষকে গুম করেছিল, আয়নাঘরে বন্দী করে রেখেছিল দেশপ্রেমিকদের। বেশিমৃদ্ধি ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের মূল কারণ গুম ও খুন। গুম ও খুনের মাধ্যমে দেশ জুড়ে ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল। আওয়ামী লীগের সবাই পালিয়ে গেলেও পেছনে রেখে গেছে এক রক্তাক্ত গণবিপ্লবের নির্মম হত্যাযজ্ঞের ইতিহাস। এই বিপ্লবে গণহত্যার দায় আওয়ামী লীগের। নির্দয়ভাবে গুলি করে বিপ্লবী ছাত্র জনতাকে হত্যা করেছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ শাসক গোষ্ঠী। এই গণহত্যার দায় দল হিসাবে আওয়ামী লীগ কোনোভাবেই এড়াতে পারে না। এদিকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভিসা বন্ধ রাখলে ভারতের দুর্ভিক্ষ হবে জানালো গায়সর। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও ভিসা বন্ধ রাখলে ভারতের দুর্ভিক্ষ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়সর চন্দ্র রায়। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি 90%। আমরা শুধু ইলিশ মাছ পাঠাই, তারা সবকিছু পাঠায়। সুতরাং ভিসা ও এলসি সব যদি বন্ধ থাকে তাহলে ভারতে দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব হবে না। রাজ্যের সোমবার জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গায়সর এই কথা বলেন। মুক্তিযুদ্ধের প্রজন্ম নামের একটি সংগঠন এ আয়োজন করে। গায়সচন্দ্র বলেন, আমাদের পররাষ্ট্রনীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কোনো প্রভুত্ব নয়। ছোট বড় দেশ বলে কোনো কথা নেই, প্রতিটা দেশই কারো না কারো ওপর নির্ভরশীল। আমেরিকা এত বড় একটা দেশ, তাদের অস্ত্র বানানো ছাড়া কোনো কারখানা নেই, কিন্তু তাদের পোশাকের জন্য বাংলাদেশ, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের ওপর নির্ভর করতে হয়। সুতরাং ভারত যা করছে তারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে। ভারত ও বাংলাদেশের মানুষের মনোভাব না বুঝলে দুদেশের সম্পর্ক মুখোমুখি অবস্থানে চলে যাবে বলে মনে করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আজ তারা অর্থাৎ ভারত নেপালের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে, মালদ্বীপের সঙ্গে হারিয়েছে, এমনকি ভুটানের সঙ্গেও। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেক আগেই হারিয়েছে। এখন বাংলাদেশের সঙ্গে তাদের ভাবতে হবে দক্ষিণ এশিয়ার সবকটি দেশের সঙ্গে সম্পর্ক হারিয়ে তারা কিভাবে চলবে। চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে গায়সর রায় বলেন, সংস্কার কোনো শেষ নেই, কিন্তু আসল কথা কেউ বলছে না। অর্থাৎ নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কথা কেউ বলে না। সব সময় সব দেশের রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদরাই সমাধান করেন। যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন তারা যদি মনে করেন তারাই সব, তাহলে কিভাবে হবে? ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানান গায়সর। মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য মোজায়েম হোসেন আলাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ। এদিকে বিএনপি 3 সংগঠনের লং মার্চ বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদ পদযাত্রা ও স্মারক লিপি দেওয়ার পর ঢাকা টু আখাউড়া
লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন। আগামীকাল বুধবার রাজধানীর নয়াপল্টন থেকে এই লং মার্চ শুরু করবেন নেতাকর্মীরা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে যৌথ এক কর্মসূচি পালন করবেন তারা। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও